যতনে রাখিব। লেখিকা আফিফা ইফাত মেঘলা। পর্ব সংখ্যা 12। পড়ার টেবিলে বসে কলম দিয়ে খেলছি। মোটেও মন বসছে না পড়াতে। গালে হাত দিয়ে ভাবছিলাম আজকে সকালের কথা। আয়ন ভাইয়ের সাথে ভালোই সময় কাটছিল। তখন মনে পড়ে যায় ভাইয়ানা বলেছিল আমাকে নোট সিট করে দিবে। পড়ার টেবিল থেকে উঠে বিছানা থেকে ফোন নিয়ে তাসিয়াকে মেসেজ করলাম, এই আমাকে আয়ন ভাইয়ের নাম্বারটা দে তো। কিছুক্ষণ পর তাসিয়া রিপ্লাই আসে, কী সব বলছিস ভাই? আব্রাহাম ভাই জানলে খুব খারাপ হবে। অযথা তাকে রাগানোর কোনো দরকার নেই। আমি আয়ন ভাইয়ের কাছ থেকে নোট নিয়ে দেব, তোকে পাঠিয়ে দিব। তোকে এত ভাবতে হবে না। আর আব্রাহাম ভাইয়ার চামচামি কম কর। আমি অপেক্ষা করছি, দ্রুত নাম্বার পাঠা। নাম্বার পাওয়ার সাথে সাথেই ভাইয়াকে টেক্সট পাঠিয়ে দিলাম, হ্যালো ভাইয়া। আয়ন ভাইয়ার ফোনের স্ক্রিনে ভেসে ওঠে মায়াপরি, হ্যালো ভাইয়া। আয়ন ভাই এক চিলতে হাসি দিয়ে আমাকে রিপ্লাই করে, কে বলছেন? ভাইয়া আমি নীলা বলছি। আয়ন ভাইয়া বলে, আরে তুমি নীলা, কি অবস্থা? এই তো ভালো। আজকে আসার সময় আপনার কাছ থেকে বিদায় নিয়ে আসতে পারিনি, তাই কিছু মনে করবেন না। আয়ন ভাইয়া বলে, আরে দূর পাগলি, তোমার উপর কি রাগ করতে পারি? কিন্তু আব্রাহামের তোমার সাথে করা এমন আচরণ আমাকে অনেক ভাবিয়েছে। ছাড়ুন ওনার কথা। ভাইয়া সবসময় এমন করে, যেন আমি তার পোষা বিড়াল। সে কারো কথা মতো চলবে না, কিন্তু সে সবাইকে তার মতো করে চলাবে, এটাই তার নিয়ম। উফ, অসহ্য লাগে। আয়ন ভাই বলে, এত মান্যতা করতে চাও কেন? তাই তো এত তোমাকে হাতের মুঠোয় রাখে। নিজেকে অতটা আবার অন্যের উপর ছেড়ে দিও না, যে তোমার সুখে থাকার কারণটাও কেড়ে নেয়। ঠিকই বলেছেন, আমার সব কিছু কেড়ে নেওয়ার জন্য আব্রাহাম ভাই দায়ী। আচ্ছা থাক সেসব কথা। কবে থেকে আমার নোটগুলো পাবো? কারণ আমার নিজ থেকে পড়া হয়ে উঠছে না। আয়ন ভাই দুষ্ট হাসি দিয়ে মনের মধ্যে বিড়বিড় করে বলেন, শুধু নোট কেন, তুমি চাইলে পুরো আমিটাই তোমাকে দিয়ে দিব। তারপর নিজেকে সামনে নিয়ে বলেন, আজকে রাতের মধ্যেই পেয়ে যাব। টেনশন করো না, আমি তো আছি। ঠিক আছে ভাইয়া। রাতে ডিনারের জন্য আম্মু আমাকে নিচে ডাকছে, কিন্তু কি করে যাব? আব্রাহাম ভাইয়া যে আমার গলায় তার 32 দাঁতের দাগ বসিয়েছে। সবাই দেখে ফেললে ব্যাপারটা কেলেঙ্কারি হয়ে যাবে। তার উপর লেগেছে অনেক খিদে। উফ, কি যে করি। তখনই রুমে এসে সাদিয়া বলছে, নীলা আপু, চাচি আম্মু বলছে তোমাকে এখনই নিচে নেমে আসতে। গিয়ে বলো আমি অনেক পড়াশোনা করছি, এখন নিচে আসতে পারবো না। তুই গিয়ে আমার খাবারটা নিয়ে আয়, আমি রুমে বসেই খাবো। ডাইনিং টেবিলে বসে সবাই, শুধু আমি ছাড়া। সাদিয়া নিচে নেমে বলে, চাচি আম্মু, নীলা আপু বলেছে সে অনেক মনোযোগ দিয়ে পড়াশোনা করছে, তাই সে নিচে এসে খেতে পারবে না। রুমে খাবার নিয়ে যেতে বলেছে আমাকে। আব্বু আব্বু বলে, আচ্ছা থাক, মেয়েটা যেহেতু মন দিয়ে পড়ছে, তাহলে আর কষ্ট করে নিচে আসার প্রয়োজন নেই। তুমি বরং মেয়েকে গিয়ে খাইয়ে দাও। আব্রাহাম ভাই এইসব কাহিনী দেখে বাঁকা ঠোঁটে হাসছেন। আমি বসে আছি, কখন খাবারটা নিয়ে আসবে, আর সহ্য হচ্ছে না। তখনই দরজার শব্দ শুনে তাকিয়ে দেখি আম্মু আসছে ভাত নিয়ে। আমি আম্মুকে দেখে তড়িঘড়িভাবে গায়ের ওড়নাটা দিয়ে মাথায় ঘোমটা দিয়েছি। আম্মুর পিছনে আব্রাহাম ভাইও আছে। আম্মু আমাকে এভাবে ঘোমটা দিতে দেখে বলে, কি রে, কি হয়েছে তোর, এমন বউদের মতো ঘোমটা দিয়েছিস কেন? আমি আম্মুর দিকে তাকিয়ে কথা বলতে নিলে দেখি পিছনে এক হাতের উপর হেলান দিয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছে আর ঠোঁট কামড়ে হাসছে। তাকে দেখে যেন আমার ইচ্ছে করছে বলতে, এই অসভ্য লোকটা আমাকে আহত করেছে, কিন্তু কি করে বলবো যে আহতটা কিভাবে করেছে। ইস, কি লজ্জার বিষয়। আসলে আম্মু, আমি ফেসবুকে একটা হাদিস পড়েছি, আমাদের মেয়েদের আশেপাশে নাকি অনেক দুষ্টু জিন ঘোরাঘুরি করে, আর তখন যদি কোনো মেয়েকে চুলছাড়া অবস্থায় দেখে তাহলে নাকি বদনজর দেয়। আম্মু আমার কথা শুনে যেন জ্ঞান শূন্য হয়ে পড়েছে। আমার মেয়েটার হঠাৎ এত পরিবর্তন, মাশাআল্লাহ, আমি তো এমনটাই চেয়েছিলাম। আব্রাহাম ভাই আমাদের কথা শুনে তার কাশি উঠে পড়েছে, হাসি থামানোর জন্য এমনটা।
আমি তার দিকে রাগান্বিত চোখ দিয়ে ইশারা করছি আম্মু সন্দেহ করবে। আম্মু হেসে ভাইয়াকে বলে, দেখেছ আব্রাহাম, আমার মেয়েটা কত ভদ্রতা বজায় রেখে চলা শিখেছে। আমি জানি এজন্য তোমারই হাত আছে। তুমি দেশে এসে ভালোই করেছো, একমাত্র তোমাকেই ভয় পায়। আব্রাহাম ভাই বলে, আমি থাকতে তোমাদের কোনো চিন্তা নেই চাচি আম্মু। নীলা সারাক্ষণ আমার চোখবন্দি হয়েই থাকবে। তাদের কথার মাঝে আমাকে আম্মু খাইয়ে দিচ্ছে। খাওয়া শেষ করে আম্মু নিচে চলে যায়। ভাই আমার খাতা দেখে আমার অঙ্ক করা দেখছে। সেখানে বীজগণিতের এক্স স্কোয়ারের সূত্র লেখা দেখে বলে, তোর খাতার মধ্যে এক্স এক্স দেখে আমার তৃষ্ণা লেগেছে, এই তৃষ্ণা মেটাতে আমার রেড ওয়াইন লাগবে। কথাটা বলেই সে ধীরে ধীরে আমার কাছে আসতে শুরু করেছে। তার দু হাত দিয়ে আমার কোমর আঁকড়ে ধরে তার বুকের সাথে আমাকে মিশিয়ে উপরে ধরে আমার টেবিলের উপর আমাকে বসিয়ে দিয়েছে। আমি কিছু বলার জন্য মাথা উঁচিয়ে তার দিকে তাকাই, আর তখনই তার শরীর থেকে আসা পারফিউমের সুগন্ধি আমার নাকে লাগে। আমি যেন তার মধ্যে হারিয়ে যেতে লাগলাম। মন কেড়ে নেওয়ার মতো একটি সুগন্ধি। ভাইয়া আমার গাল দুটোকে দু হাত দিয়ে ধরে, অতঃপর সে আমার দিকে ঝুঁকে আমার অধরে তার অধর মিলিয়ে নেয়। আমি তার অধরে স্পর্শ পেতেই চোখ দুটো বন্ধ করে নিই। এ কেমন অনুভূতি! তখন নিজেকে আর নিজের ভিতরে পাওয়া যায় না। সারা শরীর নিস্তব্ধ হয়ে পড়ে, শ্বাস বন্ধ হয়ে স্পন্দন থেমে যায় কেবল আব্রাহাম ভাইয়ের স্পর্শ পেলে। আমার জীবনে সেরা মুহূর্ত বললেই চলে। এমন মুহূর্ত পেতে হলে আমার আপনাকে আজীবন প্রয়োজন হবে আব্রাহাম ভাই। আপনার প্রথমবারে স্পর্শ করার সময় কাঁপতে থাকা বুকের অনুভূতি আমার সারা জীবন স্মৃতিময় হয়ে থাকবে আব্রাহাম ভাই। আমাদের এই মুহূর্তে হঠাৎ করে আমার ফোন বেজে ওঠে। দ্রুত ভাইয়ার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিই। তারপর ফোন হাতে নিয়ে দেখতে পাই আয়ান ভাইয়া ফোন দিয়েছে। ভাইয়া আমার হাত থেকে একটানে ফোন নিয়ে আয়ান ভাইয়ার নামটা দেখে আমার দিকে অগ্নিনয়নে তাকিয়ে কিছু না বলে ফোন রিসিভ করে নিলেন। খিটখিটে কণ্ঠে বলে, হ্যালো, কি চাই? আমার খাওয়ার মাঝে কেউ ডিস্টার্ব করুক আমি তা চাই না। আয়ান ভাই বলে, কে বলছো, আব্রাহাম নাকি? আব্রাহাম ভাই বলে, তোমার দুলাভাই বলছি। বলে সে আমার বিছানায় বসে আমাকে আচমকা টান মেরে তার কোলে বসিয়ে নিয়েছে। আমি বারবার তার কাছ থেকে ফোন চাচ্ছি, সে আমার মুখে তার হাত দিয়ে চেপে রেখেছেন। আয়ান ভাই বলে, এত রাতে তুমি নীলা রুমে কি করছো, আর নীলা কোথায়? ভাই আমার চুলের মধ্যে তার নাক ঘষে ঘষে বলে, আমার কোলে বসে আছে, আর আমি নীলুকে ম্যাথমেটিক্স শেখাচ্ছি। আর কিছু জানার আছে মিস্টার পণ্ডিত মশাই? আয়ান ভাই কিছু না বলেই ফোন কেটে দিয়েছে। তার হাত থেকে ফোন ছুঁড়ে নিচে ফেলে দিলেন। রাগে গর্জে উঠে বলে, আহ আব্রাহাম! আব্রাহাম ভাইয়া ফোন পাশে রেখে আবারও আমাকে জড়িয়ে ধরে বলে, কিরে নীলু, তুই চুলে কী শ্যাম্পু ব্যবহার করিস রে? আপনি এমনটা কেন করলেন? আয়ান ভাই আমাকে নোট দেওয়ার জন্য ফোন করেছিল, আর আপনি কি না তাকে যাতা বলে দিলেন? কেন আমার সাথে এমন করছেন? আমাকে আমার মতো থাকতে দিন না। সে তার মতো করেই আমার চুল নিয়ে পড়ে আছে। আজকাল তোর মুখ থেকে আব্রাহাম ভাই বলাটা কমে গেছে। ব্যাপারটা মোটেও আমার ভালো লাগলো না রে বেবি। আমার চেনা নীলাটাকে আজ বড্ড অচেনা লাগছে। মানুষের মন পরিবর্তনশীল। যেখানে যার মূল্য নেই সে জায়গা থেকে নিজেকে সরিয়ে ফেলাই উত্তম। ইচ্ছে হলে জড়িয়ে ধরবে, আবার ইচ্ছে হলেই দূরে সরিয়ে দিবে। তার কাছে তো আমার মূল্য শুধু প্রয়োজনীয়তা। ভাইয়া কথাটা শুনে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বলেন, নিজেকে নিয়ে এত নিচু চিন্তাভাবনা না রাখলেও পারতি। আমি আব্রাহাম যদি চাই এক মুহূর্তে মেয়েদের লাইন ধরিয়ে ফেলতে পারবো, শুধু চাহিদা মেটানোর জন্য। সাউথ কোরিয়াতে কত সুন্দর রূপের অধিকারী মেয়েরাও আমার কাছ থেকে ফিরে গেছে, তাও পারেনি এই আব্রাহামকে ওদের কাছে নিয়ে ওদের করে নিতে। একজন বীর পুরুষ তার শখের নারী থাকা সত্ত্বেও কখনো অন্য নারীর প্রতি দুর্বল হতে পারে না। সে নারীরা যদি স্বেচ্ছায় নিজের দেহ দেখিয়ে আকৃষ্ট করে, তাও তার দিকে না তাকানোর ক্ষমতা রাখে এই আব্রাহাম চৌধুরী।
আর আমি নিজের কাছেই নিজের প্রতিজ্ঞা করেছিলাম, আমার সুহাসিনীকে ছাড়া অন্য কোনো নারীকে স্পর্শ তো দূরে থাক, ফিরেও তাকাবো না। আর তুই কি বলছিস? আমি আমার প্রয়োজনীয়তার জন্য তোর কাছে আসি। আজকের পর থেকে আমি আব্রাহাম আর কখনো তোর পারমিশন ছাড়া তোকে ছুঁয়েও দেখব না। এই কথাটি বলেই দরজায় শব্দ করে দ্রুত পায়ে বেরিয়ে পড়লেন রুম থেকে। চলবে।